50 কোটি টাকার কুকুর আসলে সত্যি এই একটা কুকুর বিক্রি হয়েছে একেবারে রাজকীয় দামে, যেটা শুনে আপনিও বলবেন এই কুকুরটা কি হীরায় মোড়ানো। কিন্তু না, আসলে এই কুকুরের পেছনে রাজকীয় বংশ আছে, শরীরে গরিমা আর চোখে সেই রাজার দৃষ্টিভঙ্গি। এটা কোনো সাধারণ পোষা প্রাণী না। এই কুকুরের নাম তিবেটান মাস্টিফ। এই জাতের কুকুরকে আপনি যদি প্রথমবার দেখেন তাহলে একবার হলেও ভাববেন এটা কি কুকুর না কোনো ছোটখাটো সিংহ, কারণ তার লম্বা ঘন লোম বা জোড়া গড়ন আর বিশাল মাথা দেখলে সাধারণ মানুষ অন্তত একবার থমকে দাঁড়ায়। চীনে এই কুকুরকে শুধু পোষার জন্য নয়, সম্পদের প্রতীক হিসেবেও দেখা হয়। এই জাতের একটা কুকুর বিক্রি হয়েছে প্রায় $20 লাখ, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 50 কোটি টাকা। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় আগুন। অনেকে তো হাসতে হাসতেই বলছে এই কুকুর নিশ্চয়ই ব্রেকফাস্টে পিৎজা খায় আর ঘুমায় সিল্কের বালিশে। কিন্তু আপনি যদি ভাবেন এটা শুধু বিলাসিতা তাহলে ভুল করছেন, কারণ এই তিবেটান মাস্টিফ শুধু দেখতে রাজকীয় নয়, এর রক্তও রাজবংশীয়। চীনে বহু বছর আগে এই কুকুর তিব্বতের রাজা, বৌদ্ধ সন্ন্যাসী আর অভিজাত শ্রেণীর মানুষের ঘরে থাকতো পাহারাদার হিসেবে। কারণ এই কুকুর এতটাই শক্তিশালী ও ভয়ঙ্কর, একাগ্র যে একবার শত্রুকে ধরলে আর ছাড়ে না। আবার পরিবারের শিশুদের সঙ্গে এমনভাবে মিশে যায় যেন একটা বুদ্ধিমান দেহরক্ষী। তিবেটান মাস্টিফের আরেকটা বড় গুণ, এই কুকুর খুব ঠান্ডা সহ্য করতে পারে। বরফ জমে গেলেও সে দিব্যি পাহারা দিতে পারে। চীনের যেসব অঞ্চল অত্যন্ত ঠান্ডা সেখানে এই কুকুরই একমাত্র বিশ্বাসযোগ্য রক্ষক। আবার খেতে খুব কম চায়, ঘুমায় কম আর সব সময় সজাগ থাকে। তাই অনেক ধনী ব্যবসায়ী ও শিল্পপতি এই কুকুরকে নিজেদের বাড়ি নিরাপত্তায় রাখে, ঠিক যেন এক বডিগার্ড যার ভাষা না থাকলেও দায়িত্ব ঠিকই বোঝে। তবে এখন এই জাতের কুকুর খুবই বিরল, কারণ শুদ্ধ বংশের তিবেটান মাস্টিফ পাওয়া যায় খুব কম। বেশিরভাগ কুকুর সংকর প্রজাতির, যাদের দাম হয়তো কয়েক লাখ টাকায় মিলবে। কিন্তু শুদ্ধ তিবেটান মাস্টিফ যার দাদা, পরদাদা আর 10 প্রজন্ম ধরে বংশের পরিচয় আছে, সেই কুকুরই হয় সবচেয়ে দামি। এই কুকুর নিয়ে এক বিশাল বাজার গড়ে উঠেছে চীনে। অনেক ব্রিডার বছরে মাত্র 1 থেকে 2টা কুকুর ছানার জন্ম দেয়, আর তার জন্য বুকিং থাকে আগেই। কেউ কেউ আবার কুকুরের শুক্রাণু বিক্রি করে কয়েক লাখ টাকা কামায়। মানে পুরো ব্যাপারটা যেন ডগ ইনভেস্টমেন্ট বিজনেস। তবে এই কুকুরের দাম যতই হোক, পালতে গেলে চ্যালেঞ্জ কিন্তু কম না। এর লোম অনেক বেশি, রোজ পরিষ্কার করতে হয়, রেগে গেলে শান্ত করা মুশকিল, আর যদি যথাযথ ট্রেনিং না থাকে তাহলে সে কারো কথাই শুনবে না। তাই এই কুকুর কিনতে হলে শুধু টাকা থাকলেই হয় না, চাই ধৈর্য, সময় আর কুকুরের প্রতি ভালোবাসা। চীনে এই কুকুর এখন স্টেটাস সিম্বল। যাদের বাড়ির দরজার পাশে একটাও তিবেটান মাস্টিফ বসে থাকে তাদের মানেই ধরা হয় লাখপতি নয়তো কোটিপতি। কেউ কেউ তো এই কুকুরের জন্য আলাদা এসি রুম বানায়, স্পেশাল কুকুর ফুড আনায় আমেরিকা থেকে, আর মাসে কয়েক $1000 ডগ মেডিকেল প্ল্যান করায়। মানে কুকুরে লাইফ ইন্স্যুরেন্স। একটা পুরনো বালতি, 2টো কাঠের টুকরো আর সামান্য কিছু তার, এই 3টেই লাগবে, আর আপনার মুরগির খাওয়ানো হবে একদম অটো। চীনের গ্রামে লোকজন এখন মুরগি খাওয়ানোর জন্য মানুষ রাখে না, কারণ একবার বসিয়ে দিলে এই ফিডিং ট্রে নিজেই কাজ করে দিব্যি। খরচ বাঁচে, সময় বাঁচে, আর মুরগিরাও খায় পরিপাটি করে। এই বুদ্ধিটা যদি বাংলাদেশে ছড়িয়ে পড়ে তাহলে ছোট খামারিদের জীবন পুরো বদলে যাবে। এই প্রযুক্তি আসলে যতটা আধুনিক শোনায় ততটাই সহজ। এই অটোমেটিক ফিডিং ট্রে বা সেলফ ফিডিং চিকেন বাকেট বানাতে কোনো মোটর, বিদ্যুৎ বা সোলার প্যানেল লাগে না। পুরো সিস্টেমটাই মুরগির নিজের নড়াচড়ার উপর নির্ভরশীল। মানে খাবার সময় নিজেই ব্যবস্থা করে নেয় নিজের খাবার। প্রক্রিয়াটা হলো এমন, একটা সাধারণ প্লাস্টিকের বড় বালতির নিচের দিকে ছোট একটা গর্ত করা হয়, আর সেই গর্তের মুখে বসানো হয় ছোট একটা কাঠের চাপা দরজা বা প্যাডেল। এই প্যাডেল এমনভাবে লাগানো হয় যে মুরগি যখন পায়ে চাপ দেয় তখন দরজা খুলে যায় এবং ভেতর থেকে খাবার পড়ে নিচে। যে মুহূর্তে মুরগি সরে যায় প্যাডেলটা আবার বন্ধ হয়ে যায়, ফলে খাবার পড়ে থাকে না, ছড়িয়ে পড়ে না, নষ্ট হয় না। সবচেয়ে বড় কথা, অন্য প্রাণী যেমন ইঁদুর, পাখি কিংবা পোকামাকড় এসে খাবার খেতে পারে না, কারণ তাদের ওজন বা চাপ যথেষ্ট না এই দরজা খুলে ফেলতে। এই পদ্ধতিতে প্রতিদিন মুরগির খাওয়ানো নিয়ে চিন্তা করতে হয় না। আপনি একবার খাবার ভর্তি করে রাখুন বালতিতে, মুরগিরা নিজেরা গিয়ে যতবার দরকার ততবার খাবে, আর দরজাও বন্ধ থাকবে নিজে নিজেই। চীনের অনেক কৃষক এখন এই সিস্টেম ব্যবহার করছেন, বিশেষ করে যারা বাড়িতে ৫-৫০টা মুরগি পালন করেন। আগে প্রতিদিন সকালে, দুপুরে, রাতে 3 বার মুরগিকে খাওয়ানো হতো। সময় লাগতো, খাবার নষ্ট হতো। এখন সেই চিন্তা নেই। খাবার একবার ঢালুন আর 3-4 দিন পর্যন্ত কোনো চিন্তা নেই। আরেকটা দারুণ দিক হলো, এতে মুরগিরাও স্বাভাবিকভাবে খাবার অভ্যেস করে, কারণ তাদের বুঝে নিতে হয় কোথায় চাপ দিলে খাবার আসে। এটা এক ধরনের শিক্ষাও। মুরগি নিজের দায়িত্বে নিজের খাবার বের করে খেতে শিখে যায়। এই ব্যবস্থা এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে অনেক ইউটিউব চ্যানেল, খামারি পেজ, এমনকি গ্রামীণ কৃষি প্রদর্শনীতে দেখা যায় এই ট্রে বানানোর লাইভ ডেমো। ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় হাজারো ভিডিও, যেখান থেকে আপনি নিজেই ঘরে বানিয়ে ফেলতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে।
বোলতার বাসাকে ঘর থেকে কিভাবে দূর করবেন? বাড়ির এক কোণায় যদি আচমকা দেখতে পান ছিদ্র ছিদ্র এক অদ্ভুত বস্তু ঝুলছে, তার ভেতর থেকে গুনগুন শব্দ আসছে, তখন বুঝতে হবে ওটা মৌমাছি না, বরং বোলতার বাসা। আর এই বোলতা সাধারণ মৌমাছির মতো নিরীহ নয়, বরং সামান্য উস্কানিতেই দল বেঁধে আক্রমণ করতে পারে। এদের কামড় মারাত্মক বিষাক্ত, অনেক সময় শরীর ফুলে যায়, ত্বক লাল হয়ে জ্বালা করে, আর যাদের অ্যালার্জি থাকে তাদের জন্য এটা জীবনঘাতী পর্যন্ত হতে পারে। তাই এই বাসা আপনি যত তাড়াতাড়ি সম্ভব সরাবেন ততই ভালো। প্রথমেই জেনে রাখা দরকার, বোলতার বাসা কিন্তু শুধু ছাদে না, জানালার কোণা, বারান্দার দেয়াল বা এমনকি গাছের গায়েও হতে পারে। এগুলো দেখতে অনেকটা কাগজের মতো স্তরে স্তরে তৈরি, অনেকটা গোলাকার আকৃতির, যার মধ্যে অনেক গর্ত থাকে। এর ভেতরে থাকে শত শত বোলতা। এই বাসা একবার তৈরি হলে দিনে দিনে এর আকারও বড় হতে থাকে আর বোলতার সংখ্যাও বাড়ে। বিদেশে যেমন জার্মানিতে এই বাসা সরানোর জন্য ফায়ার সার্ভিস বা প্রফেশনাল বাগ কন্ট্রোল ডাকা হয়, বাংলাদেশে সেরকম ব্যবস্থা নেই। ফলে নিজের ঘরেই নিজের মতো করে কৌশল বের করতে হয়। একেবারে শুরুতেই ধৈর্য রাখতে হবে, কারণ ভুল করলে বোলতারা একসাথে ঝাঁপিয়ে পড়তে পারে। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো জার পদ্ধতি, মানে একটি কাচের বড় জার বা বোতল নিয়ে আসুন। এরপর একটা পাতলা প্লাস্টিক বা কার্ডবোর্ড হাতে নিন। বাসাটিকে ধীরে ধীরে নিচ থেকে জারে ঢুকিয়ে উপরের অংশটি ওই কার্ড দিয়ে আটকে দিন। এরপর সেই জারটা সাবধানে ঢেকে রেখে দূরে কোথাও ছেড়ে দিন বা মাটির নিচে পুঁতে ফেলুন। তবে যদি বাসা অনেক বড় হয় বা ভেতরে বেশি সংখ্যক বোলতা থাকে, তখন রাতে বা খুব ভোরে কাজ করাই সবচেয়ে নিরাপদ, কারণ তখন বোলতারা অলস থাকে। এক্ষেত্রে গরম পানি মিশ্রিত ডিটারজেন্ট স্প্রে ব্যবহার করা যেতে পারে। এতে বোলতারা দুর্বল হয়ে পড়ে এবং বাসা ধ্বংস করা সহজ হয়। আরেকটা ঘরোয়া উপায় হচ্ছে আগুন না লাগিয়ে ধোঁয়া তৈরি করা। ঘন ধোঁয়া দিলে বোলতারা আতঙ্কিত হয়ে বাসা ছেড়ে পালিয়ে যায়। তবে এই কাজ করতে গিয়ে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে, প্রয়োজনে মুখ ঢেকে রাখতে হবে এবং শরীরে এমন পোশাক পরতে হবে যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে, বোলতা কিন্তু নিজে থেকে কাউকে আক্রমণ করে না, যদি না সে বিপদের সংকেত পায়। তাই বাসা সরাতে গেলে অযথা গুতাগুতি করা যাবে না, নিঃশব্দে ধীরে ধীরে কাজ করতে হবে। আর ভবিষ্যতে যাতে আর বোলতার বাসা না বসে, সেজন্য বারান্দা বা ছাদের কোণাগুলো সব সময় পরিষ্কার রাখা উচিত। পুরনো কাপড়, কাগজ বা কাঠের বাক্স পড়ে থাকলে সেগুলো সরিয়ে ফেলুন, কারণ বোলতা সাধারণত নিরিবিলি, উষ্ণ ও অন্ধকার জায়গা খুঁজে বাসা বানায়। যে ইট দিয়ে আমরা ঘর বানাই, সেই ইট বানানোর পেছনের গল্পটা আপনি জানেন? এই একটা ইট বানাতে এক একজন শ্রমিক যেভাবে লড়াই করেন, তা দেখলে আপনি আর কখনো ইটকে সাধারণ জিনিস বলে ভাবতে পারবেন না। ইট আমরা প্রতিদিন দেখি, বাড়ি বানাতে লাগে, দেয়াল তুলতে লাগে, রাস্তাঘাটে পড়ে থাকে। কিন্তু একটা ইট তৈরি হওয়া মানে শুধুই মাটি নয়, এটা অনেক ঘাম, কষ্ট আর নিখুঁত পরিশ্রমের ফল। ইট ভাটায় যারা কাজ করেন তারা কোনো মেশিনে বসে বোতাম টিপে কাজ করেন না, বরং সূর্য মাথার উপর তেতে থাকলেও মাটি, কাদা, মশা, ধুলো এইসবের মাঝেই তারা গড়েন আমাদের ভবিষ্যতের বাড়ির ইট। প্রথম ধাপেই শুরু হয় মাটি ও বালুর মিশ্রণ তৈরি। এটা কোনো সাধারণ মাটি না, ভালো মানের মাটি বাছাই করা হয় যাতে ইটটা শক্ত হয়, ফাটে না, বাঁকেও না। এরপর সেই মাটি আর বালুকে পানি মিশিয়ে একদম নরম কাদায় রূপান্তর করা হয়। এই মিশ্রণ তৈরি করতে শ্রমিকেরা পা দিয়ে মারিয়ে মারিয়ে ঘন্টার পর ঘন্টা কাদা তৈরি করেন। আধুনিক যন্ত্রপাতি যেখানে নেই বললেই চলে, সেখানে হাতে পায়ে ভর দিয়ে চলে পুরো কাজ। এরপর সেই কাদামাটি ঢেলে দেওয়া হয় কাঠের বা লোহার তৈরি ছাঁচে। এক একটা ছাঁচ মানে এক একটা ইট। মজার ব্যাপার হলো, ছাঁচে কাদা ঢেলে দিলে তা বেশি হয়ে গেলে আবার কাটতে হয়। সে কাজটা করা হয় একটা পাতলা সুতো দিয়ে, হ্যাঁ, সোজা সুতো দিয়ে। এই সুতো দিয়ে কাদার বাড়তি অংশটা উপরের দিক থেকে কাটতে হয়, একেবারে সমানভাবে, যেন ইটের আকৃতি নির্দিষ্ট থাকে। এতটাই নিখুঁত হতে হয় যেন ছাঁচ থেকে পড়ার পর ইটগুলো এক সারিতে সাজিয়ে ফেললেই একটা প্রাচীর বানানো যায়। এরপর সেই কাঁচা ইটগুলো শুকাতে দেওয়া হয় খোলা আকাশের নিচে। সূর্যের তাপে দিনভর পড়ে থাকে। কোনো কোনো সময় বৃষ্টির কারণে সব ইট ভিজে গিয়ে পুরো খাটনি পানিতে চলে যায়। আবার শুকনো ইট যদি সময় মতো না সরানো হয়, তবে একদিকে শুকিয়ে আর একদিকে ফাটল ধরে। তাই সময়, বাতাস, রোদ সবকিছুর হিসাব রাখতে হয়। কিন্তু আসল যুদ্ধ শুরু হয় তখন যখন এইসব ইট ভাটায় পোড়ানো হয়। বিশাল চুল্লির ভেতরে 700 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয় ইট। কাঠ, কয়লা, এমনকি অনেক সময় পচা জ্বালানিও ব্যবহার করা হয় আগুন জ্বালাতে। পুরো ভাটার আশপাশ তখন গরম হয়ে ওঠে। সে আগুনের ভেতর থেকে ইট তোলা, ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ানো, এই সব কাজ করে এমন শ্রমিকরা যারা বছরের পর বছর এই তীব্র গরমের সঙ্গে যুদ্ধ করেই জীবন কাটাচ্ছেন। এক একটা ইট বানাতে যতটা ঘাম ঝরে, সে কষ্ট আমরা কেউ দেখি না। অথচ আমরা শুধু দেখি এক ট্রাক ইট এলো, দাম কত,
রং কেমন, ফাটল আছে কিনা। অথচ ওই ইটের এক একটা ফাটলের পেছনে হয়তো একজন শ্রমিকের বৃষ্টিতে ভিজে যাবার গল্প আছে, ঘাম দিয়ে কাদা ঠেলার কাহিনী আছে। আর একটা ভয়ঙ্কর বাস্তবতা হলো এই কাজ অনেক সময় শিশুদের দিয়েও করানো হয়। ছোট ছোট ছেলে মেয়ে যারা স্কুলে যাবার বয়সে, তারা ইট টেনে টেনে নিয়ে যাচ্ছে, কাদা মারাচ্ছে, শুধু পরিবারে একবেলা ভাত জোগাড় করার জন্য। এতে ওদের ভবিষ্যৎ পুড়ে যাচ্ছে সে একই ভাটার আগুনে যেটাতে ইটটা থাকে। আমরা যারা শহরে বসে ঠান্ডা ঘরে থাকি তাদের কাছে ইট মানে বাড়ি বানানোর উপকরণ, কিন্তু গ্রামের কোনো ইট ভাটার লোকদের কাছে এটা জীবন। কারণ এই একটা ইট না থাকলে ওদের চুলায় ভাত জ্বলে না, সন্তানের খাতা কলম কেনা হয় না। তাই যখনই আপনি কোনো নতুন বাড়ির ইটের উপর হাত রাখেন, মনে রাখবেন এই ইট শুধু মাটি দিয়ে না, তৈরি হয়েছে কারো সারা দিনের খাটনি, রোদে পোড়া গা আর ধুলোবালিতে ভরা বুকের ভেতর জমে থাকা নিঃশ্বাস দিয়ে। ভারতের সবচেয়ে বিখ্যাত দামি 10টি মশলা, চলুন জেনে নেওয়া যাক সেগুলোর তালিকায় কি কি রয়েছে। নাম্বার 10, কেশর বা জাফরান হলো বিশ্বের সবচেয়ে অভিজাত তকমা পাওয়া দামি মশলাগুলোর মধ্যে একটি। এটি প্রধানত ভারতের কাশ্মীরে চাষ করা হয়। 1 কেজি খাঁটি কেশরের জন্য প্রায় 1.5 লাখ ফুলের প্রয়োজন হয়। 1 কেজি জাফরান তৈরিতে প্রায় 370 থেকে 470 ঘন্টা সময় লাগে। অন্য যে কোনো মশলার চেয়ে জাফরানের দাম আকাশচুম্বী। প্রতি কেজি জাফরানের মূল্য 4 থেকে 5 লাখ পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 9, ভারতে এলাচিকে মশলার রানী বলা হয়ে থাকে। এলাচ সাধারণত 2 ধরনের হয়ে থাকে, সবুজ এলাচ ও কালো এলাচ। ভারতে এলাচির চা খুব জনপ্রিয়। এটি চা, মিষ্টি এবং ঝাল জাতীয় সকল প্রকার খাবারে ব্যবহার করা হয়। সবুজ এলাচি কেজি 15 থেকে 20,000 হয়ে থাকে, তবে সবুজ এলাচির চেয়ে কালো এলাচির দাম বেশি হয়ে থাকে, কেজি প্রায় 25 থেকে 30,000-এর মতো। নাম্বার 8, গাছে কাঁচা অবস্থায় আপনি যদি কখনো জয়ফল বা জয়ত্রী দেখে থাকেন তাহলে তা আপনার কাছে এক রহস্যময় মশলা মনে হবে। এটার স্বাদ হালকা ও মিষ্টি ঝাঁঝালো প্রকৃতির হয়ে থাকে। এটা শুধু রান্নাতে নয়, ভেষজ ঔষধ ও সুগন্ধি তৈরিতেও ব্যবহার হয়ে থাকে। এটি ঘুম আনতে সাহায্য করে এবং হজমের ক্ষমতা বাড়ায়। এর প্রতি কেজি 2 থেকে 4,000 পড়ে থাকে। নাম্বার 7, আপনি যদি ঝাল খুব পছন্দ করেন তাহলে অবশ্যই কাশ্মীরি মরিচের কথা শুনে থাকবেন। এটা এতটাই লাল এবং উজ্জ্বল যে দেখে যে কারোরই জিভে জল চলে আসবে। এর বিশেষত্ব হলো এটি বেশি ঝাল হয় না, বরং হালকা মিষ্টি ভাব থাকে। এটি টুকটুকে লাল রঙের কারণে বেশি জনপ্রিয়। এটি বীজ বের করে শুকিয়ে গুঁড়ো করা হয়। এর দাম 3,000 থেকে 5,000 প্রতি কেজি পড়ে থাকে। নাম্বার 6, রেস্টুরেন্ট কিংবা বিয়েবাড়িতে খাবারের পরে আমরা যে দামি মৌরি খাই সেটি ভারতের দামি মশলাগুলোর তালিকায় পড়ে থাকে। কাশ্মীর ও রাজস্থানের মৌরি খুব দামি হয়ে থাকে। মৌরি শুধু মুখের সুগন্ধি হিসেবে নয়, এটি হজম ক্ষমতা বাড়াতে, স্মৃতিশক্তি উন্নত করতে এবং পেটের নানা সমস্যা দূর করতে সাহায্য করে থাকে। এর বিশেষ জাতগুলোর দাম 2,000 পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 5, প্রাচীনকালে গোলমরিচকে কালো সোনা বলা হতো। এটি ছোট মশলা হলেও এর ঝাঁজ ও ঝাল খুবই শক্তিশালী। এটি রান্নার স্বাদ বাড়ায়, শরীর গরম রাখে এবং ঠান্ডা কাশি দূর করতে সাহায্য করে থাকে। গোলমরিচের দাম প্রতি কেজি 1500 থেকে 2,000-এর মধ্যে পড়ে থাকে। নাম্বার 4, দারুচিনি শুধু চা কিংবা মিষ্টি জাতীয় খাবারে নয়, এটি শর্করার মাত্রা ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এছাড়াও এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভালো মানের দারুচিনি প্রতি কেজি 1500 টাকাও পড়ে থাকে। নাম্বার 3, ভারতের তেজপাতাকে দামি মশলা হিসেবে ধরা হয়ে থাকে। এটা রান্নার পাশাপাশি আয়ুর্বেদিক ঔষধ তৈরির কাজেও ব্যবহার করা হয়। এর পাতাগুলো সুগন্ধিযুক্ত ও ঔষধি গুণ সমৃদ্ধ হয়ে থাকে। প্রতি কেজির দাম 800 থেকে 1000-এর মধ্যে হয়ে থাকে। নাম্বার 2, শীতকালে আদা একটি বিশেষ প্রয়োজনীয় মশলা হিসেবে দরকার পড়ে। এটি ঠান্ডা কাশি দূর করতে ও হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর অন্যতম গুণ হলো এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। এটি প্রতি কেজি 1200 পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 1, মেথি নামটা শুনে অনেকে ভাবতে পারেন এ কেমন দামি মশলা, তবে এটি একটি উপকারী মশলা। ভারতে মেথির দানাকে দামি মশলা হিসেবে বিবেচনা করা হয়। এটা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতেও, ওজন হ্রাস করতে ও হজমে ক্ষমতা বাড়াতে সাহায্য করে।